ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, জবাবে বাহরাইনে মার্কিন নৌবহরে হামলা তেহরানের, আমেরিকার ব্যাপক ক্ষয়ক্ষতির হুঁশিয়ারি খামেনি। লন্ডনে ইউনুস তারেক বৈঠকে যুক্তরাষ্ট্রের স্বস্তি, মির্জা ফখরুলের সাথে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক, শেখ হাসিনা ও 3 সাবেক সিইসির বিরুদ্ধে বিএনপির মামলা। আবেদনের শেষ দিনে নতুন রাজনৈতিক দলগুলোর হিড়িক নির্বাচন কমিশনে। শাপলা প্রতীক চেয়ে নিবন্ধনের আবেদন এনসিপির, 400-র মধ্যে 300 আসন পেতে আশাবাদী দলটি। কালো টাকা সাদা করার সুবিধা বাতিল করে 2025-2026 অর্থ বছরের জাতীয় বাজেট পাস। উপদেষ্টা পরিষদে 4 জন অর্থনীতিবিদ থাকলেও প্রত্যাশা পূরণ হয়নি বলছে সিপিডি। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। এবার যুক্তরাষ্ট্রের নৌবহরেও হামলা চালিয়েছে ইরান। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর এই পাল্টা হামলা চালানো হয়। মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আগে সমাধানের টেবিলে বসতে বলেছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, সৌদি আরব, ইরাক, কাতার। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন, ইসরায়েলের পর যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে আলোচনাকে ভেস্তে দিয়েছে। যুক্তরাষ্ট্র নিজের সর্বনাশ ডেকে এনেছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। কথা রাখেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ইসরায়েল সংঘাত 2 সপ্তাহ সময় নিয়ে পর্যবেক্ষণ করবেন, এমন কথা জানিয়ে হঠাৎ ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছেন। জবাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নৌবহর লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। তেল আবিবের বেনগুরিয়ন বিমানবন্দর, জৈবিক গবেষণাগার সহ একাধিক গুরুত্বপূর্ণ অবস্থানে অন্তত 30টি মিসাইল হামলা চালিয়েছে তেহরান। হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন নৌবহরটির অবস্থান বাহরাইনে। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলাকে সফল বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফোর্দো পারমাণবিক স্থাপনায় 12টি বাংকার ব্লাস্টার বোমা ফেলার দাবি করেছে ওয়াশিংটন। মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে 30টি TLAM ক্রুজ মিসাইলও ছোড়া হয়েছে ইরানের নাতানজ আর ইস্পাহান পারমাণবিক স্থাপনায়। এজন্য ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরান জানিয়েছে, এমন পরিস্থিতির আশঙ্কায় আগেই পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয়। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বলেছে, ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালানোর পরও আশেপাশের এলাকায় তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধির তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে সোমবার বিশেষ বৈঠকে বসবে সংস্থাটি। এদিকে যুক্তরাষ্ট্রের হামলায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ, রাশিয়া, ভারত, অস্ট্রেলিয়া, ভেনেজুয়েলা, সৌদি আরব, কাতার, কুয়েত সহ অনেক দেশ। পারমাণবিক স্থাপনায় হামলায় নিন্দাও জানিয়েছে অনেকে। দ্রুত সমাধানের পথে যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনায় বসতে বলেছেন বিশ্ব নেতারা। এখনই সমাধান না করলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়বে, বহু মানুষ হতাহত হবে বলেও সতর্কতা তাদের। আলোচনার আহ্বানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন। আরাগচি বলছেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে সমস্ত আলোচনা ভেস্তে দিয়েছে ওয়াশিংটন। ইসরায়েলের হামলার পর ইউরোপীয় নেতাদের আহ্বানে সাড়া দেয় ইরান। তারপর যুক্তরাষ্ট্রের হামলার পর তার সমস্তটাই পণ্ড হয়ে গেছে বলে মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এই পরিস্থিতিতে ইরানের পক্ষ থেকে একের পর এক পাল্টা হামলার হুঁশিয়ারি উচ্চারণ হচ্ছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে এক চুলো ছাড় দিতে নারাজ ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, সংঘাতে জড়িয়ে নিজের সর্বনাশ ডেকে এনেছে যুক্তরাষ্ট্র। এতে ইরানের তুলনায় যুক্তরাষ্ট্রের ক্ষতি বহুগুণ হবে বলেও সতর্ক করেন তিনি। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। লন্ডনে ডক্টর ইউনুসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে স্বস্তি জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে দেশের নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে বলে মনে করেন দেশটি। সকালে বিএনপি মহাসচিবের সাথে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আহমেদ সরওয়ারের রিপোর্ট। রবিবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গুলশান কার্যালয়ে যান ঢাকায় নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। পরে এক ব্রিফিংয়ে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ট্যারিফের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া বৈঠকে লন্ডন বৈঠক নিয়েও আলোচনা হয়েছে। বিএনপির পক্ষ থেকে আমাদের মতামত জানতে চেয়েছে ট্যারিফের ব্যাপারে, এবং আমরা এই ব্যাপারে সরকারের সাথে সহযোগিতা করে ট্যারিফের ব্যাপারে আমেরিকার সাথে যে ইস্যুটা আছে এটার একটা সলিউশন করা দরকার। এই আলাপটা হয়েছে, গুরুত্বপূর্ণ আলাপ। এটা স্বাভাবিকভাবে বাংলাদেশের নির্বাচন, আগামী দিনের নির্বাচন, এবং এই ক্ষেত্রে আমাদের বিএনপির প্রস্তুতি সহ আমাদের মতামত এবং তারেক রহমান সাহেবের বৈঠকটা অ্যাপ্রিসিয়েট করা হয়েছে, যে লন্ডনে যে বৈঠকটা হয়েছে
তারেক রহমান সাহেব এবং চিফ অ্যাডভাইজারের সাথে সেই মিটিংয়ের গুরুত্ব তারাও অনুধাবন করতে পারছে এবং সেই মিটিংয়ের ফলে যে একটা বড় ধরনের দেশের মধ্যে একটা স্বস্তি আসছে এবং নির্বাচনমুখী হয়েছে সেটাও আলোচনায় আসছে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মনে করেন, দেশে যদি উন্নত শিক্ষা ও গবেষণার সুযোগ পাওয়া যায় তাহলে আর মেধাবীরা দেশ ছাড়বে না। সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অর্পণ আলোক সংঘ আয়োজিত তারুণ্যের রাষ্ট্রচিন্তা নিয়ে এক আলোচনায় তিনি কথা বলেন। সম্মিলিতভাবে একটা প্রচেষ্টায় আমরা যাতে এই ব্রেন ড্রেন এবং অন্যান্য আমাদের যে এই লাইনে ক্ষতি হওয়ার ন্যাশনাল বিল্ডিংয়ের যে সমস্ত ফিলফারেজ আছে এগুলো বন্ধ করতে পারি, তাহলে পরে আমাদের মেধাবী সন্তানরা দেশে থাকার একটা পরিবেশ পাবে। দেশে যদি সে উন্নত শিক্ষা এবং উন্নত মানের রিসার্চ করার সুযোগ থাকে তাহলে সে বিদেশে যাবে। দেশেই যদি এমপ্লয়েড হয়ে সে কন্ট্রিবিউট করার সুযোগ পায় তাহলে সে বিদেশে যাবে না। সেই পরিবেশটা নিশ্চিত করার জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ সম্মিলিতভাবে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে সিসি সহ অজ্ঞাত পরিচয়ের ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিএনপি। একই সঙ্গে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের ভোট পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে দলটি। রোববার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দলটির নির্বাহী কমিটির সদস্য ও মামলা ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক সালাউদ্দিন খানের নেতৃত্বে এই সংক্রান্ত আবেদন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে জমা দিয়েছে বিএনপি। এ সময় কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে মোহাম্মদ মিজানুর রহমান ও মোহাম্মদ ইকবাল হোসেন, শরীফুল ইসলাম ও নাইম হাসান উপস্থিত ছিলেন। মামলার আবেদনের কপি নির্বাচন কমিশনে জমা দেওয়ার পর প্রতিনিধি দলটি শেরেবাংলা থানায় মামলার আবেদন করেন। মামলার বাদী বিএনপির সদস্য সালাউদ্দিন খান। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক ৩ সিইসি, নির্বাচন কমিশনার এবং ডিসি, এসপি সহ মোট ১৯ জন ও অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে। অফিসার ইনচার্জ মোহাম্মদ ইমাউল হক জানান, তিনি অভিযোগপত্র হাতে পেয়েছেন। অভিযোগ পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। তারা সেই দায়িত্ব পালন না করে ভয়ভীতি দেখিয়ে ভোট সম্পন্ন করা এবং জনগণের ভোট ছাড়া প্রার্থীদেরকে বিজয়ী করা এবং সংসদের ভোটে বিজয়ী ঘোষণা করা, যেটা তাদের দৃষ্টিতে, অভিযোগকারী দৃষ্টিতে আইনত দণ্ডনীয় ছিল, সেই সমস্ত অপরাধের একটা ফিরিস্তি নিয়ে ১৯ জনের নাম উল্লেখ করে একটা অভিযোগ দায়ের করেছে। অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে প্রধান, আর প্রধান নির্বাচন কমিশনার ২০১৪ সালে যারা কমিশনার ছিলেন তারা, ২০১৮ সালে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন যারা, তাদের সাথে কমিশনার, তাদের সাথে সচিব, এবং সর্বশেষ ২০২৪ সালে যে নির্বাচন করেছে প্রধান নির্বাচন কমিশনার এবং তাদের কমিশনার বিন্দু, সচিব সহ সংশ্লিষ্ট যারা আইন শৃঙ্খলা বাহিনী যারা অতি উৎসাহে জড়িত আছে তাদের আমরা নাম উল্লেখ করেছি। এটা ওনারা অনুসন্ধান করে ব্যবস্থা নেবেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধন আবেদন করার শেষ দিনে নতুন রাজনৈতিক দলগুলোর হিড়িক পড়েছে নির্বাচন কমিশনে। শাপলা প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেল ৪টায় আবেদন ফর্ম ইসিতে জমা দেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। পরে তিনি জানান, সব শর্ত পূরণ করে নিবন্ধনের জন্য কমিশনে আবেদন করা হচ্ছে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির আশাবাদী ৪০০ আসনের মধ্যে ৩০০ আসন পাবে এনসিপি। রোববার বিকেল ৫টা পর্যন্ত আবেদন জমা পড়েছে ৪৯টি। সব মিলিয়ে শতাধিক নতুন দল নিবন্ধন পেতে আবেদন করেছে নির্বাচন কমিশনে। এর মধ্যে রয়েছে জনতার পার্টি, জেপিপি, গণদল, বাংলাদেশ জনজোট পার্টি, বাজপা, বাংলাদেশ সমতা পার্টি, বাংলাদেশ সিটিজেন পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ক্ষুদ্র নৃগোষ্ঠী ফেডারেশন, জাতীয় ন্যায় বিচার পার্টি এবং আম জনগণ পার্টি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিক সেবা খাতে কর্মরতদের নিজ নিজ দপ্তরে কাজে ফিরে যেতে আহ্বান জানিয়েছেন নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করা ঢাকাবাসী সংগঠকরা। ইশাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে রোববার সকালে নগর ভবনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। সরকারের একগুঁয়েমি আচরণ ও উপদেষ্টাদের আদালত অবমাননামূলক কর্মকাণ্ডের প্রতিবাদ জানান তারা। আহ্বান জানানো হয় নগরবাসীর সেবা যেন কোনোভাবে বিঘ্নিত না হয় সেদিকে খেয়াল রাখার। একই সাথে ইশাক হোসেনের শপথ গ্রহণ না করিয়ে আদালত ও সংবিধান অমান্য করায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অপসারণ দাবি করেন আন্দোলনকারীরা। তারা বলেন, উপদেষ্টা আসিফ মাহমুদ সবশেষ বলেছেন আদালতে বিচারাধীন বিষয় ছিল তাই শপথ আয়োজন করতে পারেননি।
কিন্তু 28 এপ্রিল থেকে 19 মে পর্যন্ত শপথ আয়োজন না করার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাইতে বলেন আন্দোলনকারীরা। বড় কোনো পরিবর্তন ছাড়াই পাশ হলো 2025-2026 অর্থ বছরের বাজেট। 1 জুলাই থেকে কার্যকরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। চূড়ান্ত বাজেটে ব্যাপক সমালোচনার মুখে বাতিল করা হলো কালো টাকা সাদা করার সুযোগ। সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দ 10,000 কোটি টাকা বাড়ানো হয়েছে, জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বিস্তারিত জিয়াউল হক সবুজের রিপোর্টে। নতুন অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকা অপরিবর্তিত রেখেই বাজেট চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদ নির্দিষ্টকরণ অধ্যাদেশ 2025 অনুমোদনের মধ্য দিয়ে পাশ হয় নতুন বাজেট। অধিবেশন না থাকায় এ নিয়ে তৃতীয়বারের মতো সংসদের বাইরে পাশ হল জাতীয় বাজেট। একই বাজেটে পাশ হয় চলতি অর্থ বছরের সম্পূরক বাজেটও। পরে বাজেট নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, চমক দেওয়ার জন্য নয়, খাদের কিনার থেকে অর্থনীতি টেনে তোলাই এই বাজেটের মূল লক্ষ্য। তবে বাজেট প্রস্তাবনায় ব্যাপক সমালোচনার কারণে বন্ধ করা হয়েছে কালো টাকা সাদা করার আইন। আমরা মোর অ্যাকোমোডেটিভ সমালোচনা ডেফিনেটলি আমরা কগনিশন নিয়েছি যে নৈতিকতার দিক দিয়ে এসে, এবং হয়তোবা এটা আলটিমেটলি লং রানে আমরা যে ফিসক্যাল ডিসিপ্লিন আনতে চাচ্ছি এটার জন্য খুব সহায়ক হবে না, এই চিন্তা করে আমরা, এটাই তো প্রথমবার, এরবারে আগে কিন্তু কেউ কিছু করে নাই, তাই না? অন্য গভর্নমেন্ট পলিটিক্যাল গভর্নমেন্ট কিন্তু করে না, আমরা তো তাও সাহস করে তাও প্রথমবারই তো ওটা একটা আমরা বন্ধ করে দিলাম। অর্থ উপদেষ্টা জানান, দুর্বল প্রতিষ্ঠান ও লোকবল সংকট নতুন বাজেট বাস্তবায়নের পথে বড় চ্যালেঞ্জ। এরপরও খুব বেশি হেরফের না করেই চূড়ান্ত করা হয়েছে নতুন প্রস্তাবনা। সীমাবদ্ধতা সত্ত্বেও সামাজিক নিরাপত্তার বরাদ্দ বাড়ানো হয়েছে 10,000 কোটি টাকা। এখানে চমক দেওয়ার মতো একেবারে কিছু করার কিন্তু নাই। আপনারা ভেতরে খাদের কাছাকাছি গেলে বুঝতে পারতেন যে খাদের নিচে কি আছে। সরকারের দক্ষতা বাড়ায় আগামী দিনগুলোতে বিদেশি সহায়তা আরও বাড়বে এমন আশা অর্থ উপদেষ্টার। উপদেষ্টা পরিষদের অনুমোদন অনুযায়ী রাষ্ট্রপতির অধ্যাদেশের প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে আগামী 1 জুলাই থেকেই কার্যকর হবে নতুন বাজেট। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। বাজেটে জুলাই বিপ্লবের স্বপ্ন পূরণ হয়নি। অর্থনীতির দুষ্ট চক্র থেকে বের হবার সুযোগও কাজে লাগানো হলো না, অভিমত গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির। প্রতিষ্ঠানটির বাজেট আলোচনায় বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকারের 4 জন উপদেষ্টা অর্থনীতিবিদ থাকলেও এই বাজেটে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। রোববার রাজধানীতে এক হোটেলে বাজেট আলোচনার আয়োজন করে সিপিডি। এ সময় আলোচকেরা বলেন, রাজনৈতিক সরকার যে কোনো উদ্যোগে সাহস দেখাতে পারে, যা অন্তর্বর্তী সরকার পারে না। এ কারণেও বাজেটকে গতানুগতিকতা থেকে বের করতে পারল না ইউনূস সরকার। এবারের বাজেট আগেরগুলোর অনেকটা ঘষামাজা বলেও মন্তব্য করেন বক্তারা। তারা আরও বলেন, বর্তমান সরকার সংস্কারের কথা বলছে, কিন্তু ব্যাংক ধ্বংসকারী লুটেরাদের বিরুদ্ধে শক্ত কোনো ব্যবস্থা নেয়নি। দুর্নীতিবাজ একজন ব্যাংক কর্মকর্তাকেও জেলে দেওয়া হয়নি। ব্যাংক বাঁচাতে কেন ভর্তুকি দেওয়া হবে এ নিয়েও প্রশ্ন তোলেন আলোচকেরা। সততা, সঠিক নেতৃত্ব ও আত্মত্যাগে বলিয়ান হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় নবীন কর্মকর্তাদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ নেভাল একাডেমিতে নৌবাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। সেনাপ্রধান বলেন, একবিংশ শতাব্দীর প্রগতিশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ নৌবাহিনী একটি আধুনিক, প্রযুক্তি নির্ভর ও ত্রিমাত্রিক বাহিনী হিসেবে সমুদ্র সীমার সার্বভৌমত্ব রক্ষা, সমুদ্র সম্পদের সুরক্ষা, সমুদ্রে অপরাধ দমন ও সুশাসন বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনুষ্ঠানে নৌবাহিনীর 2022 ব্যাচের 44 জন মিডশিপম্যান এবং 2025 ব্যাচের 8 জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার সহ মোট 52 জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেছেন। তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। সামরিক চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রেখে
এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আমাদের বাংলাদেশের জন্য নৌবাহিনী একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। চট্টগ্রামের সমাজসেবা অধিদপ্তরের বাকশ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধীদের 2টি স্কুল ও 2টি প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষক কর্মচারী মিলিয়ে 44 জনের জায়গায় মাত্র 2 শিক্ষক আর 8 কর্মচারী থাকার বিষয়টি লজ্জাজনক বলে মন্তব্য করেছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তাৎক্ষণিকভাবে তিনি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কয়েকজন শিক্ষক নিয়োগ দেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি সমাজ কল্যাণ সচিবকে ফোন করে দ্রুত শূন্য পদগুলোতে শিক্ষক কর্মচারী নিয়োগের অনুরোধ জানান। দুপুরে মহানগরীর মুরাদপুরে এক আলোচনা সভায় তিনি আহ্বান জানান। মেয়র শাহাদাত হোসেন আরও বলেন, সমাজসেবা অধিদপ্তরের গাফিলতিতে শতাধিক বাকশ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধীর শিক্ষা প্রশিক্ষণ জীবনের ধ্বংসের পথে। সাতক্ষীরার কুশখালী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ ভারতে আটক 18 বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে। তাদের মধ্যে রয়েছে 9 নারী ও 4 শিশু। শনিবার রাত 11টার দিকে বিজিবি তাদেরকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। আটকদের সবার বাড়ি ঢাকা, গাজীপুর, খুলনা, গোপালগঞ্জ ও সাতক্ষীরায়। সাতক্ষীরার কুশখালী বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মোহাম্মদ হাসিবুর রহমানের সাধারণ ডায়েরিতে বলা হয়, শনিবার দুপুরে ভারতের আমুদিয়া বিএসএফ চেকপোস্ট পার হয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফ এর হাতে আটক হয় তারা। পরে সীমান্তের 0 পয়েন্টে দুদেশের পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হয়। তারা দীর্ঘদিন ভারতের মুম্বাই ও কলকাতার রাজাবাজারে বাসাবাড়ি সহ বিভিন্ন কারখানা ও দোকানে কাজ করত। খাগড়াছড়িতে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির কঠোর অবস্থানে থাকার পরও থামছে না বিএসএফ এর পুশ ইন। 1 মাসের ব্যবধানে রামগড়, মাটি রাঙ্গা ও পানছড়ি সীমান্ত দিয়ে অন্তত 1.5 শতাধিক বাংলাদেশি নাগরিককে জোরপূর্বক পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিশ্লেষকদের মতে, দ্রুত সমস্যার সমাধান করা না গেলে হুমকির মুখে পড়তে পারে আইন শৃঙ্খলা পরিস্থিতি। খাগড়াছড়ি থেকে HM প্রফুল্লর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গত 7 মে থেকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ির বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে পর্যায়ক্রমে 159 জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, যাদের মধ্যে কেউ কেউ ভারতের গুজরাট, মহারাষ্ট্র ও হরিয়ানা রাজ্যে 20 বছরের অধিক সময় ধরে বাস করতেন। প্রথমে তাদের আটক করা হয়, এরপর চোখ আর হাত বেঁধে দক্ষিণ ত্রিপুরায় এনে জোরপূর্বক পুশ ইন করানো হয় বাংলাদেশে। আমার মেয়ে আছে, আমার নাতি আছে, আমার ছেলে আছে ছোটটা। ওখানে আপনারা কত বছর ছিলেন? ওখানে ছিলাম 20 বছর মতো। আচ্ছা, তো ওখানে নাগরিক হয় নাই? না, হয়নি। স্থানীয়দের দাবি, পুশ ইনের জন্য ভারতীয় সীমান্তে অনেক নাগরিককেই প্রস্তুত রেখেছে বিএসএফ। এই বর্ডার সাইডে আছি আমরা, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। বিজিবি ভালো আছে, আমাদের সব চেষ্টা করে। গুজরাটে ওখানে ওদের বাড়িঘর নাকি ভেঙে দিছে, ভেঙে দিয়ে ওদেরকে বিমানে করে এয়ারে করে নিয়ে আসছে হচ্ছে আপনার ত্রিপুরায়। ওখান থেকে হচ্ছে বিএসএফ ওখান থেকে গাড়ি প্রোডাকশন দিয়ে সীমান্তে নিয়ে আসছে। ফজর নামাজের পর উঠে দেখলাম যে 7-8 জন মহিলা পুরুষ না খেয়ে পড়েছে। তো আমি মুড়ি চানাচুর ব্যবস্থা করে এদের শান্তিবাগ একটা খানা দিছি। নিয়ম অনুসরণ না করে পুশ ইন করায় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে জানানো হচ্ছে কড়া প্রতিবাদ। তাদেরকে আমরা বিভিন্ন পর্যায়ে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছি। আমরা বিজিবি সতর্ক অবস্থায় আছি, যে কোনো মূল্যে আমরা আমাদের এই রামগড়ের দায়িত্বপূর্ণ যে এলাকা আছে এখানে আমরা পুশ ইনগুলা প্রতিরোধ করব। নিয়ম অনুসরণ না করে পুশ ইন করায় বিজিবি নিয়মিতভাবে বিএসএফ এর সাথে বিভিন্ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে আমাদের প্রতিবাদ আমরা জানাচ্ছি এবং মৌখিক এবং লিখিতভাবেও আমাদের প্রতিবাদ আমরা পাঠাচ্ছি। পুশ ইন ঠেকাতে স্থানীয়দের সঙ্গে নিয়ে কাজ করছে প্রশাসন। আমাদের সীমান্তবর্তী এলাকার সমূহে আমাদের বিজিবি, পুলিশ, আনসার ভিডিপি নিয়ে আমরা যৌথ টহল অব্যাহত রেখেছি এবং স্থানীয় প্রশাসনকে ইনভলভ করে এখানে স্থানীয় জনসাধারণকে নিয়ে আমরা সচেষ্ট রয়েছি যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। সীমান্তে ভারতের সব ধরনের আগ্রাসন ঠেকাতে প্রশাসন আরও সতর্ক অবস্থায় থাকবে এমন প্রত্যাশা স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের পৃথক জায়গায় 3 জন ও ময়মনসিংহের তারাকান্দায় 2 জন নিহত হয়েছেন। সকাল 7:30টায় চট্টগ্রামের মিরসরাইয়ের ঠাকুরদিঘি বাজার এলাকায় কন্টেইনারবাহী ট্রাকের ধাক্কায় লরির চালক ও সহকারী নিহত হন।
এদিকে ভোর 5টায় চট্টগ্রামের পটিয়ার বৈলতলী বাইপাস সড়কে বাসের সঙ্গে মাছ বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ট্রাক চালক নিহত হয়েছেন। অন্যদিকে দুপুর 12টায় সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের তারাকান্দায় বাস চাপায় সিএনজির 2 যাত্রী নিহত হয়েছেন। আহত অন্তত 15 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নারায়ণগঞ্জের অটো রিকশা স্ট্যান্ড দখল ও আধিপত্য বিস্তারে দুপক্ষের সংঘর্ষে 2 জন নিহতের ঘটনায় 3 জনকে আটক করা হচ্ছে। পুলিশ জানায়, কয়েকদিন ধরেই উপজেলার শাহী মসজিদ ও সিরাজউদ্দৌলা ক্লাব মাঠ পৃথক এলাকায় অটোরিকশা স্ট্যান্ড দখল ও আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষে বিরোধ ও সংঘর্ষ হচ্ছে। এর জেরে শনিবার রাতে বন্দরে দুপক্ষে আবারও সংঘর্ষ ঘটে। এতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কুদ্দুস মিয়া ও মেহেদীর নামে 2 জন নিহত হন। আহত হন উভয় পক্ষের অন্তত 7 জন। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের এক যাত্রীর কাছ থেকে আমদানি নিষিদ্ধ ইলেকট্রনিক সিগারেট ও ইলেকট্রনিক ধূমপান সামগ্রী জব্দ করা হচ্ছে। সকালে ইউএস বাংলার একটি ফ্লাইটে ওই যাত্রী মোহাম্মদ আইয়ুব আবুধাবি থেকে চট্টগ্রামে আসেন। ফ্লাইটটি সকাল 10:20 শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তিনি চট্টগ্রামের সাতকারিয়া উপজেলার বাসিন্দা। আইয়ুবের কাছ থেকে জব্দ করা সামগ্রীর মধ্যে রয়েছে 20টি ই সিগারেট বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম। এতে ব্যবহার্য 490টি সিগারেট রিফিল লিকুইড, 280টি কার্টিজ এবং 30টি কয়েল। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা জানান, আইয়ুবকে সন্দেহ হলে বিমানবন্দরের নিরাপত্তার টিম তাকে তল্লাশি করে। পরে তার কাছ থেকে এসব সামগ্রী জব্দ করা হয়। এর আনুমানিক বাজার মূল্য 10,73,000 টাকা। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। জিয়াউর রহমান ফাউন্ডেশনের কো চেয়ারম্যান ও তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃক্ষরোপণ ও স্থানীয় দরিদ্র কৃষকের মাঝে চারা গাছ বিতরণ করা হয়েছে। এর উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক দুলাল হোসেন। সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সহ সকল নেতাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল হয়েছে। কলেজ চত্বরেই আনন্দ মিছিল হয়। দীর্ঘ 19 বছর পর মৌলভীবাজারে বিএনপির সদর উপজেলা সম্মেলন হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের দাবিতে ঝিনাইদহে সংবাদ সম্মেলন করেছে জুলাই যোদ্ধা সংসদ জেলা শাখা। স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন হয়। জুলাই ঘোষণাপত্র কক্সবাজারের জনগণের প্রত্যাশা শীর্ষক তাৎপর্যময় আলোচনা সভা হয়েছে কক্সবাজারে। স্থানীয় প্রেস ক্লাবে এর আয়োজন করে ইউনাইটেড পিপলস বাংলাদেশ আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ রায়হানুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন আলেম, শিক্ষক, আইন বিশেষজ্ঞ ও ছাত্র নেতারা। খাগড়াছড়ি এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বাংলাদেশ পুলিশ একাডেমিতে 11তম ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান হয়েছে। প্যারেড গ্রাউন্ডে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ টেলিকম অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল AKM আওলাদ হোসেন। বাংলাদেশ টেস্ট স্ট্যাটাসের 25 বছর পূর্তিতে দেশব্যাপী অনূর্ধ্ব 12 6-a-সাইড ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB'র সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন ওরফে বাবুল মৃধার অপসারণ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠন। দপদপিয়া 0 পয়েন্ট ঢাকা পটুয়াখালী মহাসড়কে সকালে কর্মসূচি হয়। খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের 2025 সালের HSC পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হয়েছে। কলেজের একাডেমিক ভবনের হলরুমে সকল শিক্ষার্থী ও সকলের মঙ্গল কামনায় বার্ষিক মিলাদ মাহফিল ও সর্বধর্মীয় প্রার্থনার আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর এলাকায় ট্রাক থেকে চাঁদাবাজির প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। সোনা মসজিদ আমদানি রপ্তানিকারক গ্রুপের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সোনা মসজিদ স্থলবন্দর ট্রাক মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আলমগীর কবির। নীলফামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের জনসভা ও সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছেন দলটির জেলা শাখা।
পঞ্চগড়ে পেনশন মেলার উদ্বোধন করা হয়েছে। পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে জেলা প্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের জাতীয় পেনশন কর্তৃপক্ষ আয়োজিত মেলার উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্ম সচিব আফম ফজলে রাব্বি। এ সময় অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। পরে সরকারি অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা ও কর্মশালা হয়। সামাজিক রাজনৈতিক শান্তি সম্প্রীতি ও সহনশীলতা বৃদ্ধিতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকা নিয়ে অ্যাডভোকেসি সভা হয়েছে জয়পুরহাটের স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে। ডেমোক্রেসি ওয়াচের বাস্তবায়নের আয়োজন করে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন আস্থা নাগরিক প্ল্যাটফর্ম। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, তার আগে ক্রাউন 7 শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, জবাবে বাহরাইনে মার্কিন নৌবহরে হামলা তেহরানের, আমেরিকার ব্যাপক ক্ষয়ক্ষতির হুঁশিয়ারি খামেনি। লন্ডনে ইউনুস তারেক বৈঠকে যুক্তরাষ্ট্রের স্বস্তি, মির্জা ফখরুলের সাথে মার্কিন চার্চ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক, শেখ হাসিনা ও 3 সাবেক সিএসির বিরুদ্ধে বিএনপির মামলা। আবেদনের শেষ দিনে নতুন রাজনৈতিক দলগুলোর হিড়িক নির্বাচন কমিশনে, শাপলা প্রতীক চেয়ে নিবন্ধনের আবেদন এনসিপির, 400-র মধ্যে 300 আসন পেতে আশাবাদী দলটি। কালো টাকা সাদা করার সুবিধা বাতিল করে 2025-26 অর্থ বছরের জাতীয় বাজেট পাস, উপদেষ্টা পরিষদে 4 জন অর্থনীতিবিদ থাকলেও প্রত্যাশা পূরণ হয়নি বলছে সিপিডি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।